দর্শক, স্বাগত এই সময়। প্রধানমন্ত্রীর ভারত সফরে ৩২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। তবে এই ৩৬টি চুক্তি ও সমঝোতার মধ্যে বাংলাদেশের কাঙ্ক্ষিত ও বহুল আলোচিত তিস্তা চুক্তিটি কিন্তু নেই। যদিও প্রধানমন্ত্রী ভারত সফরের আগেই শোনা গিয়েছিল এই সফরে তিস্তা চুক্তি হচ্ছে না। যার কারণে হচ্ছে না বলে বলা হয়, সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হায়দ্রাবাদ হাউসে উপস্থিতি কিছু আশা জাগিয়েছিল, হয়তো ভালো কিছুর ইঙ্গিত পাওয়া যাবে। তবে শেষ পর্যন্ত মোদির আশ্বাস মিলেছে এই দুই সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে। তবে বাংলাদেশের ভেতরে তিস্তা চুক্তি না হয় যেমন সমালোচনা আছে প্রতিরক্ষা সহযোগিতা সমঝোতা চুক্তি নিয়েও। আমরা আজকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত সফরের নানা দিক নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন এবং রাজনৈতিক বিশ্লেষক ও লেখক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে। আমি শুরুতেই অধ্যাপক মহসিনা আমেন আপনার কাছে যাব এবং জানতে চাবো, এই যে 4 দিনের সফর, এই 4 দিনের সফরে আমরা কি পেলাম? দেখুন, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সম্পর্কে ভাষায় যদি আমি কথা বলি, তাহলে কিন্তু আমরা কখনো এভাবে, আপনি যে প্রশ্নটা করলেন না যে কি পেলাম, আমরা কিন্তু ওভাবে কংক্রিটলি মেজার করি না যে আমরা একেবারে ধরেন কংক্রিটলি টাকা এত বিলিয়ন ডলার, যেরকম বলা হচ্ছে 9 বিলিয়ন ডলার ওরা অর্থনৈতিকভাবে ইনভেস্ট করবে, এরকম বিভিন্ন ধরনের যে আমরা প্রতিশ্রুতি পেয়েছি, ঠিক সেভাবে আমরা এটাকে মেজার করি না। বাট আমরা যে জায়গাটাতে দেখতে চাই সেটা হলো, আমরা বলি যে কিছু টেনজিবল বেনিফিটস থাকে, কিছু ইনটেনজিবল যেগুলো আপনি যেটা কোনো মাপ করতে পারেন না আপনি দিয়ে। বাট আমি পজিটিভ দিকটা একটু প্রথম দিকে ধরে আনতে চাচ্ছি যে আমরা যে জিনিসটা পেয়েছি, ধরেন দু দেশের মধ্যে যে সম্পর্ক, সেটা তো অবশ্যই ধরেন একটা চলমান প্রক্রিয়া, এবং ইট ইজ অলওয়েজ বেটার যে আপনি এই প্রক্রিয়াটা চালু রাখবেন। যে যখন আপনি এবং ভারতের সাথে আমাদের সেই প্রক্রিয়াটা চালু রাখতেই হবে, কারণ ভারত আমাদের প্রতিবেশী, এবং শুধু প্রতিবেশী বললে হবে না, ভারত আমাদের ভারতের সাথে আমাদের নানা রকমের সমস্যাও আছে এবং সেগুলোর সমাধানও করা আমাদের প্রয়োজন। অনেকগুলো আমরা করেছি, আবার কিছু ধরেন এখনো সমাধান হয়নি বা হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে। সো এই যে সৌহার্দ্য বা বলেন কমিউনিকেশন, কানেক্টিভিটি, সেটাও কিন্তু ডিপ্লোম্যাসির একটা অংশ, এবং সেটাকে আমি বলবো সেটা আমরা পেয়েছি। আমরা অর্থনৈতিকটা এখনো আমাদের কাছে ক্লিয়ার না, যেটা আমি শুনছি বা পড়ছি পত্র পত্রিকায় যে এখানে 9 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের মতো আসবে, এবং স্পেশাল ইকোনমিক জোনস যেগুলো আছে সেখানে ইনভেস্টমেন্টের কথা প্রচণ্ডভাবে বলা হচ্ছে। তো সেটার মাধ্যমে ধরেন ট্রেড ইমব্যালেন্সটা কমে আসবে, যেটা এখন প্রচণ্ডভাবে ভারতের পক্ষে, সেই জায়গাটা ইয়েতে। তাছাড়া বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে, সেগুলোতে কিন্তু স্পষ্ট না, চুক্তির বিষয়টা কিন্তু না খুব একটা স্পষ্ট না। কারণ সেটাই আমি বলছি যে অ্যাকচুয়ালি ধরেন আমাদের কাছে যেহেতু আমাদের ফুল টেক্সটটা নেই, আমরা সেই জন্য যেগুলো এমওইউজগুলো হয়েছে বা যেগুলো বলা হচ্ছে সেগুলোর ভিত্তিতে কথাগুলো বলছি আমরা। সেই অ্যাসেসমেন্টে যে আপনি প্রথমে সূচনা বক্তব্যই বলেছিলেন একটা কথা যে তিস্তাটা হয়নি, সেটা আমার মনে হয় আমাদের জন্য একটা বিরাট ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা। এবং ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা ইটস নট বিকজ যে তিস্তা হয়নি, বা এখানে ওরা যে ধরনেরই আর্গুমেন্ট দেখ না কেন, সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং শুধু যে হয়নি তা না, আমরা দেখি মমতা ব্যানার্জি একটা পাল্টা প্রস্তাবও দিয়ে দিয়েছে। আচ্ছা, এই আলোচনায় আসি, আমরা ঢুকবো আলোচনা, কিন্তু তার আগে একটু যাই যে সফরের শেষ দিনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া ফাউন্ডেশনের অনুষ্ঠানে বলেছেন যে আমি মোদির উপর ভরসা রাখতে চাই তিস্তার বিষয়। আপনি সঠিক বলেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যখন দিল্লি গেলেন, তখন স্বাভাবিকভাবেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। ভারতের সংবিধান একটু কঠিন, জটিল সংবিধান, সেখানে কেন্দ্রের হাতে অপরিসীম ক্ষমতা দেওয়া আছে।
ভারত ঠিক ফেডারেশন নয়। ভারতীয় সংবিধানের প্রথম যিনি খসড়া লিখেছিলেন B.R. আম্বেদকর, তিনি বলেছেন আমরা অনেকগুলি প্রদেশকে একত্রিত করে একটি রাজ্য গঠন করি নাই, বরঞ্চ আমরা একটি রাষ্ট্রকে কয়েকটি প্রদেশে ভাগ করেছি। সেই জন্য বলছে এর গঠন ফেডারেল নয়, এটা হচ্ছে ইউনিটারি। মানে কথাটা হচ্ছে ইচ্ছা করলে, প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকার নির্বাচিত প্রাদেশিক বা রাজ্য সরকারকে বরখাস্ত পর্যন্ত করতে পারে, তার প্রমাণ আছে। আন্তর্জাতিক চুক্তি করার ক্ষেত্রে কেন্দ্রই সার্বভৌম। তবে হ্যাঁ, একটা রেওয়াজ আছে ভারতে, এটা হচ্ছে যে যেই প্রদেশ প্রভাবিত হবে এই চুক্তির ফলে, যার উপরে এর প্রভাব পড়বে, তার সম্মতি তাকে আদায় করে নিতে হয়। এই জন্যে 1996 সনে যখন গঙ্গা চুক্তি হয়েছিল, তখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাতে সহায়তা করেছিলেন, এবং সেটা অল্প সময়ের মধ্যে। অথবা এমন তারও আগে 1977-এর অক্টোবর-নভেম্বরে জিয়াউর রহমানের আমলে B.M. আব্বাস এটি যেটা চুক্তি করেছিলেন, মানে কিছুদিনের জন্য দিল্লিতে গিয়ে, সেইটাতে ওরকম দ্রুত 24 ঘন্টার মধ্যে হয়েছিল, কারণ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাতে সহায়তা করেছিলেন। এটাকে আমি বলবো কনভেনশন। কিন্তু এখন মমতা যে পাল্টা যুক্তিগুলো দিচ্ছেন, সেগুলো লক্ষ্য করা যায় এগুলো তার এখতিয়ারের বাইরে। প্রথম কথা হলো কি, তিস্তা একমাত্র নদী নয়, তিস্তা ছাড়াও আরও 53টি নদী আছে। এখন আমাদের মধ্যে সবচেয়ে বড় নদী হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তে, একটা হচ্ছে এই গঙ্গা বা পদ্মা, আর একটা হলো আমরা যেটাকে যমুনা বলি, ওরা ব্রহ্মপুত্র বলেন, তাই না, এবং মেঘনা। এরপরেই হচ্ছে তিস্তা। তিস্তা নদীটা ছোট হতে পারে দৈর্ঘ্যে, কিন্তু এর ভূমিকা অনেক বেশি। তো এইখানে উপরে গাজলডোবা বলে একটা জায়গায় পশ্চিমবঙ্গের সেখানে বাদ দেওয়া হয়েছে। তাছাড়াও আরও 5টা উপনদী যেটা এসে তিস্তায় পড়ে, সেইখানে সব বাদ দেওয়া হয়েছে। উপরে সিকিমে, বিশ্বাস করেন না না করেন, 15 থেকে 17টি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করা হয়েছে, যেখানে পানি নদী থেকে সরিয়ে টানেলের ভিতর দিয়ে আনা হবে বিদ্যুৎ উৎপাদন করে। তো ভারতে শুধু একটি অঙ্গরাজ্য তো নয়, 2টি অঙ্গরাজ্য এখন জড়িত। সিকিমকে 1974-এর পর থেকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে সিকিম সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার, তারপর যে বাংলাদেশ, এই মাত্র 450 কিলোমিটারের মতো এই নদীটা। আমি খুব সহজ করার জন্য বলছি, 150 কিলোমিটার সিকিমে, 150 পশ্চিমবঙ্গে, আর 150 বাংলাদেশে, কিছু কম বেশ হতে পারে। এই জায়গাটা, এই 3টা যদি দেশ ছিল এক সময়, এখন 2 দেশ হয়েছে। কাজে ভারত সরকারের সাথে আমাদের বাংলাদেশ সরকারের চুক্তি হবে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম, হায়দ্রাবাদ হাউসে যখন বৈঠক হলো শনিবার দিন, মানে 8ই এপ্রিল, তখন খুলনা কলকাতার রেল লাইনের উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী। দেখি তার ডান পাশে দাঁড়িয়েছেন শেখ হাসিনা, যিনি বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী, আর বাঁ পাশে দাঁড় করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি প্রথমে লক্ষ্য করলাম ক্যাপশনে এই ছবিটা কারা বাজারে দিয়েছেন, দেখেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে ভারতের সরকারিভাবে অনুমোদিত ছবি। এইটাতে আমি মনে করি প্রতীকীভাবে আমি বলবো, দৃঢ়তার সাথেই বলবো, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা হয়নি। করলে করা হতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মাঝে রেখে একদিকে মোদী থাকতে পারত, আরেকদিকে মমতা থাকতে পারতো ইচ্ছা করলে, কিন্তু মমতার এখানে থাকার দরকার ছিল না। কিন্তু দরকার যদি থাকে, তাহলে তার প্রটোকল অনুসারে হওয়া উচিত, একটা সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীর সাথে আরেকটি সার্বভৌম দেশের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে এক জায়গায় দাঁড় করানো, দেখানো যে বাংলা ভাগ হয়েছে, যে বাংলা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন বাংলার মাটি বাংলার জল, পুণ্য হোক হে ভগবান। তাতে মনে হচ্ছে কি এখন বাংলার মাটি পাবেন আপনি, তিস্তার জল পাবেন না। মানেটা দাঁড়ালে উনি বললেন তোমাদের বিদ্যুৎ দরকার, আমি 1000 মেগাওয়াট বিদ্যুৎ দেব, অথবা আপনি তোরসা নদী অন্যান্য নদীর পানি পাবেন। এইটাকে বলা হয় একটা রং মুভ, অর্থাৎ এটা একটা হঠকারী চাল। তো এই হঠকারী চালের জন্য আমাদের, আপনি যেটি জিজ্ঞেস করছিলেন আমাকে, আমাদের প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন, আমরা মমতার বিকল্প প্রস্তাবকে গ্রাহ্যের মধ্যে নিচ্ছি না, বরঞ্চ আমরা মোদির দেওয়া আশ্বাসের উপরে নির্ভর করব। এখন মোদি যে আশ্বাস দিয়েছেন এই সরকারের মেয়াদেই হবেন, আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিশ্রুতি। 2 সরকারের কথা বলেছেন। হ্যাঁ, 2 সরকার মানে তার মেয়াদও ফুরিয়ে যাবে, এই সরকারের মেয়াদও ফুরিয়ে যাবে। এই জন্য এটা না করলে হবে না। কিন্তু আমি এখানে একটা দুঃখের কথা বলি, আমার এটা খারাপ উপলব্ধি, এটা সুরিয়াল উপলব্ধি বলতে পারেন। 1975 সনের 21শে এপ্রিল 40 দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালু করা হয়েছিল। তখন তার আগে তারা একটা চুক্তি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের সঙ্গে। সেখানে তিনি বলেছিলেন ওই নদী থেকে তারা শুকনা মৌসুমে মানে জানুয়ারি থেকে মে পর্যন্ত তারা 11,000 কিউসেক পানি অথবা সর্বোচ্চ 16,000 কিউসেক পানি সরাবেন। কিন্তু কলকাতার ডানপন্থী মহল চক্রান্তকারীরা বলছিলেন 40,000 কিউসেক না হলে কিন্তু কলকাতা বন্দরের নাব্যতা প্রতিষ্ঠিত হবে না, পলিত হয়ে যাবে না। কিন্তু বাংলাদেশকে বাকি যা দেওয়ার কথা হয়েছিল। তো এরপরেই অনেকে বলে থাকেন, বলছি কি বাংলাদেশ 1975 সনে যে দুঃখজনকভাবে সরকার পরিবর্তন হয়েছিল তার পেছনে এই চুক্তির ভূমিকা আছে। এরপরে প্রমাণ পাওয়া যাচ্ছে, এরপরে হঠাৎ করে ভারত সরকার
এই চুক্তিও অমান্য করা শুরু করলো। পরে ওই যে বললাম বিএম আব্বাস এটির দৌত্যে যেটা হলো, তখন কিন্তু বাংলাদেশের পানির পরিমাণ কমিয়ে বাংলাদেশকে পানি দেওয়া হলো 34,500 কিউসেক এবং কলকাতা বন্দর দিয়ে যাবে কি 20,500 কিউসেক, অর্থাৎ কমিয়ে দিল। তবু এইটাকেও বাংলাদেশের দিক থেকে সাফল্য বলে প্রচার করা হয়েছিল। এরপর 1985 সনে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, তখন জেনারেল এরশাদের সময় একটা MOU মেমোরেন্ডাম স্বাক্ষর হয় 3 বছরের জন্য। সেটা যখন 88 সনে ফুরিয়ে যায়, আমি খুব দ্রুত বলছি, তখন ভারত সরকার আবার একতরফাভাবে পানি প্রত্যাহার করা শুরু করে। আমি বলছি গঙ্গা চুক্তি যখন হয়েছিল এরপরে 1996-তে, মাঝখানে কিন্তু চুক্তি ছিল না। তখন এরশাদের আমলে বাংলাদেশে প্রচন্ড একটা বন্যা হয়। এটাও কিন্তু অনেকে বলেন ভারতের ছেড়ে দেওয়া পানির কারণেই বন্যা হয় সেপ্টেম্বর আগস্ট মাসে। তখন ভারত থেকে রিলিফ অপারেশনের জন্য একটা হেলিকপ্টার পাঠানো হয়েছিল। এই ডিটেলস অনেকে এখন ভুলে গেছেন, আমার মনে আছে। তখন জেনারেল এরশাদ একটু বাহাদুরি দেখাবার জন্য ওই হেলিকপ্টার ফেরত পাঠিয়েছিলেন। তাতে ভারত সরকার এত ক্ষেপে যায়, অনেকে বলে সেই দিনই এরশাদের পতনের প্রথম পদক্ষেপ শুরু হয়। তার মানে বাংলাদেশের রাজনীতি, আমি কথাটাকে অর্থনৈতিকভাবে না দেখে আমি নাপা যেভাবে বলছেন সেভাবে না বলে আমি বলবো রাজনৈতিক দিকটা খুব তাৎপর্যপূর্ণ। ভারত একটা মেসেজ দিতে চায়, আপনাকে বামে আবার ডানে বসিয়ে। মেসেজটা হচ্ছে আমাদের অনুমোদনের উপরে আপনার ক্ষমতায় থাকা বা না থাকা নির্ভর করে। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। না, কিন্তু এরকম হতে পারে কিনা যে দুই সরকারের সময় আমলেই হবে যে তিস্তা চুক্তিটা হয়তো আরেকটু শেষের দিকে মানুষ যাতে মনে রাখে, রাজনীতিতে যেন এর কোনো প্রভাব পড়ে। যদি ডক্টর আমেনা মোহসিনের কাছে যাই, যে এরকম কোনো সম্ভাবনার ইঙ্গিত আপনি পান কিনা? যে দেখুন, ডক্টর সলিমুল্লাহ যেগুলো বলেছেন আমি এটার সাথে সহমত, এখানে দ্বিমত করার কিছু নেই। কিন্তু আমার যেটা মনে হয় যে আমি জাস্ট একটা বেনিফিট অফ ডাউট দিতে যাচ্ছি এখানে, এবং আমি সেখানে মনে করি যে এটা কিন্তু প্রথমবার না যে মমতা ব্যানার্জির এর ধরনের ছবিগুলো এসেছে, এর আগেও আমরা দেখেছি। আমি গোটা জিনিসটাকে বলছি, আজকে তো শুধু আমাকে মনে করিয়ে দিচ্ছে যে ও সব, এবং সেইভাবে আমরা যদি, এটাও হতে পারে যে মমতা ব্যানার্জিকে উনি বেশি গুরুত্ব দিতে চেয়েছেন, উনি এই মানে এই অর্থে যে ওনাকে এক ধরনের একটা কম্পালশনের মধ্যে নিয়ে আসা যে আপনি এটাকে না করতে পারবেন না। আমাকে 15 সেকেন্ড দিলে আমি একটা ভুল নিরসন করি। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম, মমতা ব্যানার্জির সাথে কেন্দ্রের অনেক দেনা পাওনা আছে, অনেক নেগোসিয়েশন আছে, অনেক বার্গেনিং আছে। সেটা তো তারা আলাদাভাবে সম্পন্ন করতে পারতেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখিয়ে প্রকাশ্যে এটা করতে হবে কেন? আমার বক্তব্য ছেড়ে। তদুপরি গতবার মনমোহন সিংহ যখন ঢাকায় এসেছিলেন 2011 জানুয়ারির দিকে, তখন মমতার আসার কথা ছিল, তিনি আসেননি। মানে তখন আর তিস্তা চুক্তিও হয়নি, হবে আমরা শুনছি। কিন্তু তিস্তা চুক্তির কথা আমরা শুনতেছি কখন থেকে? সেই 1996 সনে চুক্তি হওয়ার পর সেটাকে উদাহরণ হিসেবে নিয়ে সেই চুক্তির গঙ্গা চুক্তির প্রিয়াম্বলে বলা হয়েছে এটাকে কোনো আন্তর্জাতিক আইনের মর্যাদা দেওয়া চলবে না, এটা শুধু দ্বিপাক্ষিক। কিন্তু তারপরেও এর একটা প্রভাব আছে বলেই আমরা তখন জয়েন্ট রিভার কমিশনকে বসানো হয়েছিল যে আমরা এরপরে তিস্তা চুক্তি করব, এবং 15 বছরের একটা চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনাও তখন দেখা দিয়েছিল 1997 সন থেকে। তারপর এটা অনেকদিন বৈঠকে বসেনি। 2010-এ তারা একটা বৈঠকে বসেছিল, সেখানে আবার একটা জয়েন্ট এক্সপার্টস কমিটি হয়। সেই কমিটির আর কোনো কাজকর্ম আমরা দেখি না, কারণ মমতা ক্ষমতায় আসলে, আমি শেষ করছি, মমতা ক্ষমতা যখন তখন এসেছিলেন মনমোহন সিংয়ের সময়, তখন তো ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের তিনি একজন মিত্র, কিন্তু বর্তমানে যা সরকার আছে তার তিনি তো ওরকম মিত্র নন। তখন তাকে খুশি রাখা দরকার ছিল, এই মেসেজটা আমরা পেয়েছিলাম। এখন কাকে খুশি রাখা দরকার? আমি মনে করি এটা একটা খেলাধুলা হচ্ছে। এই খেলাধুলা কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, সবটা হয়তো আমি বুঝি না, আমি খেলোয়াড় নই, কিন্তু আমি দর্শক হিসেবে যা বুঝতে পারি, খেলায় কি যেন একটা অন্য একটা পঞ্চবটির মেলা বসছে। জি, ডক্টর আমেনা মোহসিন, আপনি যে প্রশ্নটা করেছিলেন, দেখেন আমি তো প্রথম যে প্রশ্নটা আপনি করেছিলেন সেটা উত্তরটা আমি শেষ করতে পারিনি, আপনি আমাকে মানে ইয়েটা, তখন আমি ওইটাই বলার চেষ্টা করেছিলাম যে ধরেন এই সফরটাকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে আমার মনে হয় যে অনেকগুলো জায়গাতে আমরা যেরকম হেরে গেছি, ভারতও হেরে গেছে। হারার কথা এভাবে বলছি কারণ তিস্তাটা আমাদের প্রয়োজন ছিল, এবং আমরা ইন্ডিয়ার, ভারত আমাদের প্রয়োজন ছিল, কিন্তু ভারত তো না ভারতেরও এটা প্রয়োজন ছিল, কারণ ভারত যদি বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় এবং একটা যেটা আমরা বলি কোয়াইট নেবারহুড, স্টেবল নেবারহুড যদি চায়, সেখানে ভারতের প্রয়োজন বাংলাদেশের পাবলিক ওপিনিয়নটা তার পক্ষে থাকুক। এটা কিন্তু পররাষ্ট্র নীতির একটা মূল জায়গাটা।
যেখানে আমরা সবসময় খেয়াল করি, এবং ভারত ইজ ওয়েল অ্যাওয়্যার যে বাংলাদেশে পাবলিক পারসেপশনটা ভারতের প্রতি কি ধরনের আছে সেটাও আমরা জানি। এমন না যে তাদের এটা জানার কোনো ঘাটতি আছে, পার্টিকুলারলি সাউথ ব্লকের এটা ভালো করেই জানা আছে। যেহেতু আমরা, উনিও নিশ্চয় জানেন, আমরা অনেক ওদের ধরেন ইউনিভার্সিটিজের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, আমরা ওদের রিসার্চ ফাউন্ডেশনসের সাথে ইন্টারঅ্যাক্ট করি, সে কারণে আমরা জানি যে তাদের মধ্যে এক ধরনের এই ধারণাটা আছে। এবং শুধু তা না, আপনি যদি গতকালে ডেইলি স্টার দেখেন, সেখানে দেব মুখার্জির লেখাই আছে। দেব মুখার্জি উনি ভারতীয় হাই কমিশনার ছিলেন বাংলাদেশে, সেখানেও কিন্তু এই জিনিসগুলো একাধিক বুদ্ধিজীবী অবশ্য বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বলেছে। এটা পশ্চিমবঙ্গ শুধু না, দিল্লিতেও কিন্তু এই ফিলিংটা আছে যে বাংলাদেশের পাবলিক পারসেপশনটাকে তাদের ফেভারে আনতে হবে। সো এইটার মাধ্যমে যেই জিনিসটা হলো কি, বাংলাদেশের পাবলিক পারসেপশন তো ভারতের ফরে গেল না। এবং যে কথাটা সলিমুল্লাহ বলছেন যে হার দিল্লিরও হয়েছে, অবশ্যই দিল্লির আমাদের চাইতে বড় হার হয়েছে, সেটাই। দিল্লি কিন্তু এখানে একটা কারণ দিল্লি যে ধরনের পলিসি পারসিউ করছে, সেটা কিন্তু এই যে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ভারতকে দেখা, আমাদের মধ্যে শুধু না, সাউথ এশিয়ার বিভিন্ন দেশে আছে যে ভারত একটা আধিপত্যবাদী রাষ্ট্র, হেজিমনিক রাষ্ট্র হিসাবে ভারতকে দেখা হয়। এবং এক সময় কিন্তু 80-র দশকে, এটা সলিমুল্লাহরও নিশ্চয়ই মনে আছে, ডক্টর সলিমুল্লাহ ওনার যে স্মৃতিশক্তি, সেটা ভিত্তিতে বলছি, একটা ইন্ডিয়া ডকট্রিন বলে একটা ছিল, যেটা ভামানী সেনগুপ্ত দিয়েছিলেন। সেটার থেকে কিন্তু ভারত সরে গেছিল। সেই ধরনের ডকট্রিন কিন্তু বিশ্বায়নের যুগে আর কাজ করে না, কিন্তু আমরা দেখছি সেই জিনিসগুলোরই আবার পুনরাবৃত্তি হচ্ছে। এবং পুনরাবৃত্তি হচ্ছে ইন দ্য সেন্স যে এই পারসেপশনটা থেকে তো আমি সরতে পারছি না, যেটা আমার ন্যায্য পাওনা। এবং আরও তিস্তাটা আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল ছিল, কারণ এটা আন্তর্জাতিক আইনে আমরা এটা পাচ্ছি। সো আমি কি করব না করব সেটা অন্য ইস্যু, বাট থিং ইজ যে যেটা আমার আন্তর্জাতিক আইনে আমার পাওনা, আপনি কিন্তু আমাকে সেটার থেকে বঞ্চিত করতে পারেন না। ইটস আ ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। দ্বিতীয় হলো, তিস্তার কারণে যে ওখানে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমরা দেখছি ওখানকার এগ্রিকালচার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটার কারণে মানব নিরাপত্তা যেটা আমরা বলি সেটা লঙ্ঘিত হচ্ছে। ইটস আ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অলসো। জি, আমরা আজকে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু একটা অনুষ্ঠানে কিছুটা আবেগ দিয়ে একটু হাস্যরস করে হিন্দিতে বলেছেন যে দিদির কাছে আমরা পানি চেয়েছি, কিন্তু পানি না পেয়েছি, ইলেকট্রিসিটি তো পেয়েছি। এর মধ্যে কি কোনো মেসেজ ছিল? না, একটা কবিতা আছে, আসলে পানি দিয়ে তো বিদ্যুৎ তৈরি হয়, তো উনি আমাদেরকে গাছ দিলেন না ফল দিলেন, সেরকম মতো একটা চিন্তা। সেটা তাদের রসিকতা থাকুক, দাদা দিদির গল্পে আমি যাব না, আমরা সাধারণ মানুষ, আমি আমাদের গল্পে আসি। দিদি যে বিকল্প প্রস্তাব দিয়েছেন, যে বলছে আপনার তোরসা বা আরও আমরা অন্য কয়েকটি নদীর কথা উনি বললেন, কিন্তু তাদেরই বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র, যাকে তিনি ওয়ান ম্যান কমিশন নিয়োগ করেছিলেন, তিনি বলছেন যে ওটা তো 100 কিলোমিটার পথ কাটতে হবে। তিনি যেটা বলছেন, অর্থাৎ বাংলাদেশে যেখানে পানি দরকার সেখানে পানি দিয়ে তিনি ওখানে পানি দেবে। এটা জিনিসটা হলো অদ্ভুত ধরনের একটা ব্যাপার। ওই দুই ভাইয়ের তাল গাছ ভাগ করার মতো, ওই যে কম্বল নিয়ে, সে তার গাছটা, সে গোড়াটা কাটবে আর আগা থেকে সে রসটা নেবে, এটা তো হইতে পারে না। তা আমাদের বক্তব্য হলো ঢাকা এবং দিল্লির মধ্যেই চুক্তি হবে। পশ্চিমবঙ্গের সাথে বা কলকাতার সাথে দিল্লির যে সমস্যা, এটা তারা মেটাবেন। তিনি যদি দিল্লির কাছ থেকে বেশি টাকা আদায় করতে পারেন, তাতে আমরা খুশি। এটা কিছু তৃণমূলের পণ্ডিত আছে, তাদের লেখা দেখা যাচ্ছে, তারা এটা বলছে আমরা আসুন দুই বাংলা মিলে দিল্লির উপর চাপ দেই। আমি মনে করছি এগুলি হচ্ছে অত্যন্ত অকার্যকর কথা। মূল কথাটা হলো উত্তরবঙ্গে আমাদের খরাতরি হচ্ছে, এটা কোনো রসিকতার ব্যাপার নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন তিস্তায় তো পানি নেই, তো তিনি কি বলবেন না তিনি তিস্তার উপর কয়টা বাঁধ দিয়েছেন? আপনি কিন্তু 15টা, আমি একটু এখানে যে আপনি কিছু মনে করেন না, ইনফ্যাক্ট সিকিমে 26টা, না আমি বলছি 15টা না 26, এখন আরো গঠিত হচ্ছে। আমি বলছি 10 বছর আগেই তারা প্ল্যান করেছে, কেউ বলে 15, কেউ বলে 17, অনেকগুলো কার্যকর হয়েছে, এখন অনেকগুলো এখন কার্যকরের পথে, নির্মীয়মান আর কি, আরো বেশি হবে। সেখানে আরো একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা, হিমালয়ের যে শানু দেশে। 1950 সনে আসামে যে বিখ্যাত ভূমিকম্প হয়েছিল, তাতে রিক্টার স্কেলে 8.5-এ উঠেছিল।
তাতে এবং এখনো ছোট ভূমিকম্পেও সিকিমে ঘরবাড়ি ধসে পড়ে। সেই জন্য এটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করা সেখানে এনভায়রনমেন্টের দিক থেকে একেবারে নিরাপদ নয়। আমি সেই প্রশ্নে যাচ্ছি না, আমি বলছি ওইগুলোতে নদীতে তারা কিন্তু প্রচলিত বাদ দিচ্ছে না, একটা টানেলের ভিতর দিয়ে পানি প্রবাহিত করছে, তারা বলছে এটাকে এনভায়রনমেন্টালি সেফ বলছে। আমি সেটা বাদ দিয়ে বলছি শুধু এই যে গাজলডোবা থেকে শুরু করে আরো 5টা বাঁধ আছে যেগুলো হচ্ছে এই সাধারণ ক্রস ড্যাম, যেখান থেকে তারা তাদের পানি সরবরাহ করে। পানি সরবরাহ কোথায়? উপত্যকায় নয়, ভ্যালিতে নয়, অর্থাৎ যেটাকে আমরা বলি যে এই যে যেখান থেকে অববাহিক অঞ্চল সেখানে নয়, তার থেকে দূরে তারা কিন্তু পানিটা নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশ যেটা ব্যবহার করতে চায় এটা হচ্ছে অববাহিক অঞ্চলে। কাজে আন্তর্জাতিক আইন নিয়ে যদি তাদের সাথে তর্ক হয় আমাদের, তাহলে সেখানে আমরা জিতবো, আমার দৃঢ় বিশ্বাস। জি, আপনি বলছিলেন গঙ্গা এই ইয়াতে মানে তিস্তা নিয়ে কথা বলছিলেন, তিস্তার বাঁধ নিয়ে। বাংলাদেশের সাথে ভারতের অভিন্ন নদীর সমস্যা অনেকগুলো। 1972 সনেই আমাদের যৌথ নদী কমিশন, জয়েন্ট রিভার্স কমিশন করা হয়েছিল এগুলো সমাধান করার জন্যই। তাতে অনেক কষ্ট করে 75 সনে একটা চুক্তি হয়েছিল, যেটা খুব বেশি বাংলাদেশের অনুকূলে হয়েছিল বলে আমি মনে করি না, কিন্তু তবু যদি এর মেনেও নেই। মৌলানা ভাসানী তখন যে ফারাক্কা মার্চ করেছিলেন, বাংলাদেশ তো মরুভূমি হতে শুরু করেছে। এখন ভারত আরো দুটো কথা বলছে, শুধু তিস্তা বাঁধ নয়, তারা গোটা তিস্তার পানি নিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের সমস্যা। কিন্তু মমতা এই প্রস্তাবটা কেন দিল? এটা আমি তো বলছি যে কথা, তারা উত্তরবঙ্গের, তার বলছি আমার ওখানে খরা আছে, কৃষকের পানির দরকার আছে, কথাগুলো কোনোটা মিথ্যে নয়, কিন্তু বাংলাদেশেরও তো দরকার আছে। কিন্তু আপনারা বাঁধ দিয়ে সেখানে পানিকে আটকে তার থেকে অন্যদিকে সরবরাহ করে অববাহিকার বাইরে নিয়ে যাবেন। আর কথাটা কিন্তু বলছেন, উনি বলছেন আমার পানি নেই, উনি যে বাঁধ দিয়ে আটকেছেন এটা বলছেন, কিন্তু এক জায়গায় বলছেন আমার গাজনডোবায় আমার ব্যারাজও আছে, সেটা একটু করে ছোট করে বলেছেন, আপনি একটু খুঁজলেই পাবেন। তো তারপর সমস্যা হচ্ছে এটা তো পাবলিক জানে, এটা তো গোপন বাদ নয়। এই জিনিসগুলো পশ্চিমবঙ্গেও আলোচিত হচ্ছে। এই যে পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, তিনি বলছেন এখানে বাংলাদেশের ন্যায্য পাওনা আছে, সেটা বাংলাদেশকে দিতে হবে। আমি মনে করি পশ্চিমবঙ্গের জ্যোতি বসুর মতো ন্যায়পরায়ণ লোক থাকলে সে কথা অস্বীকার আজ করতেন না। এটা আমাদের দুর্ভাগ্য যে আমি সবিনয়ে বলছি যে পশ্চিমবঙ্গে এমন একটা সরকার আছে যেটাকে ইংরেজিতে বলে পপুলিস্ট, কিন্তু প্রকৃতপক্ষে পপুলার নয়। অর্থাৎ জনগণের অভিমতের উপর ভিত্তি করেই তিনি ক্ষমতায় আছেন এটা ঠিক নয়। জনগণের যেগুলো পশ্চাৎপদ দিক তাকে যদি তিনি পিঠে তালে দিয়ে ক্ষমতায় থাকেন, এটাকে আমি মনে করি না যে এটা প্রকৃত জনপ্রিয়তার প্রমাণ। যা হোক, তার সাথে মোদী সরকারের এমনিতে বাইরে বাইরে বিরোধ থাকলো এই ব্যাপারে তারা একমত। মনে হচ্ছে যে এইটা বাংলাদেশের উপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে তারা অনেকদিন রাখবেন। আপনি যেটা আমাকে জিজ্ঞেস করেছিলেন 2018-র মধ্যে করবে কিনা, কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা, সেটা যদি করেও তাতে এত বেশি শর্ত ক্যাভিয়েটস থাকবে যেটা বাংলাদেশের উপকারে আসবে কিনা আমি খুব বেশি আশাবাদী নই। তবু আমি স্পেকুলেশন করতে চাই না। আমার বক্তব্য হচ্ছে ভারতের যে আন্তঃনদী সংযোগ পরিকল্পনার কথা তারা আগে উচ্চারণ করছে। যখন আমরা ফারাক্কা বাঁধের প্রশ্নে বলেছিলাম এখানে পানি পর্যাপ্ত নয়, তখন তারা বলে ফিডার ক্যানাল করেন আপনি, ওই ব্রহ্মপুত্র থেকে পানি নিয়ে আসেন। বাংলাদেশের বহু আগেই প্রত্যাখ্যান করেছে। তাতে আমাদের এত জমি নষ্ট হবে এবং তাতে আমাদের মানে খাজনার চেয়ে বাজনা বেশি হবে, এটা অসম্ভব ব্যাপার। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেছেন এই প্রশ্নে বলছি, তিনিও বলতেছেন তোরসা কিংবা অন্যান্য নদী যেগুলিকে আমরা এতদিন নার্চার করিনি সেখান থেকে পানি নিয়ে আসে তো আমরা তেস্তারবা পূরণ করতে পারি। সেটাও একটা অলিক পরিকল্পনা, অর্থাৎ সেটা বাস্তব সমস্যার সমাধানের সাথে এর কোনোই যোগাযোগ নাই। এটা হচ্ছে সম্পূর্ণভাবে একদিকে সময় নষ্ট করা, আর দিকে এটা অবাস্তব পরিকল্পনা করা। তাহলে সারা ভারতে এখন যে পরিকল্পনাটা হচ্ছে, কাবেরী নদীর পানি নিয়ে তাদের 4 রাষ্ট্রের মধ্যে মামলা আছে, কর্ণাটকের সাথে তামিলনাড়ু এবং আশপাশের আরো 2 রাজ্যের যে মামলা, সেগুলি তারা সমাধান করতে পারে। কিন্তু বাংলাদেশের সাথে সমস্যাটা তো সেই পর্যায়ের সমাধান নয়, এটা হচ্ছে সেই পর্যায়ের সমস্যা যেটা তারা 1961 সনে পাকিস্তানের সাথে করেছিল বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে। তাহলে বাংলাদেশকে কি তৃতীয় পার্টির দরকার আছে? বাংলাদেশের এখন অপশনটা কি? এরশাদের আমলে সে অপশনটার কথা শোনা গিয়েছিল, এই জন্য এরশাদ বেকায়দায় পড়েছিলেন যে আমি আন্তর্জাতিক ফোরামে যাব, আমি সার্কে যাব, আমি জাতিসংঘে যাব। বাংলাদেশ যদি সমুদ্র সমস্যার সমাধান করার জন্য আন্তর্জাতিক কোর্টে যেতে পারে, যেখানে যেখানে প্রপার ফোরাম আছে বাংলাদেশকে সেখানে যেতে হবে। শুধু ভারতের দয়ার উপর নির্ভর করে আপনি কতদিন পথে বসে থাকবেন? ব্যাপারটা তো 2 দিনের নয়। যদি আমি আগের কথা বাদও দেই, 72 থেকে 1997 থেকে এই পর্যন্ত 20 বছর তো পার হলো। এই জন্য আমি মনে করি আমাদের যথেষ্ট অপেক্ষা হয়েছে, আমাদের অ্যাকশন দরকার। এখন আমি বাংলাদেশের ক্ষমতায় কোন সরকার থাকবে তার উপর ভিত্তি করে এটা করব, না বাংলাদেশের জাতীয় স্বার্থ বলে অভিন্ন কিছু আছে? সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রণব মুখার্জির সাথে দেখা করে আসলেন, সোনিয়া গান্ধীর সাথে দেখা করলেন, তারাও তো বলেছেন, সোনিয়া বলছেন যে বাংলাদেশের ব্যাপারে আমাদের যতই মত পার্থক্য অন্য বিষয়ে থাকুক না কেন, নরেন্দ্র মোদীর সাথে এই ব্যাপারে আমরা একমত।
অভিন্ন। বাংলাদেশ আজকে কেন আমরা এটাকে বলতে পারছি না, আমাদের দুই বিরোধী দল কেন বলতে পারছে না প্রধানমন্ত্রীর সাথে মিলে যে এই ব্যাপারে আমরা অভিন্ন মত নদীর হিস্সা পাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী হিস্সা নিয়ে আসবেন? আওয়ামী লীগ নেতারা বারবার সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি জানি না কি কারণে প্রধানমন্ত্রীর যে সংবর্ধনা দেওয়ার, গণসংবর্ধনা দেওয়ার প্রোগ্রাম বাতিল করা হয়েছে, না জেনে বলা হয়তো ঠিক নয়, কিন্তু আমি সন্দেহ করি এটাও একটা কারণ যে তাদের দেখাবার মতো খুব বেশি সাফল্য নেই এবারের ভ্রমণে। জি, ডক্টর আমেনা মহসিন, যদি প্রতিরক্ষা সমঝোতা নিয়ে বিষয় একটু কথা বলতে চাই, এটা নিয়ে নানা সমালোচনা আছে। বলা হচ্ছে যে প্রতিরক্ষা চুক্তির মতন এরকম একটি গোপনীয় বিষয় এটি অন্য দেশের কাছে উন্মুক্ত করা হয়েছে। না, দেখুন, যে জিনিসগুলো আমাদের সামনে এসেছে, এখন আমি আবারও একটা কথা জোর দিয়ে বলছি যে আমাদের কাছে কিন্তু কোনো ডিটেলস নেই। সো আমরা যেগুলো পাচ্ছি সেগুলোর উপরে অনুমান করে বলছি। এবং আরও এখানে একটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত লাগে যে আপনি দেখেন যাই পাচ্ছি আমরা কিন্তু ভারতীয় সোর্স থেকে পাচ্ছি, এবং তাদের কিন্তু ফরেন মিনিস্ট্রি ওয়েবসাইটে অনেক কিছু আছে, আমাদের এখানে কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। সো দ্যাট ইজ অলসো আ পাজল টু মি যে এই ডিজিটাল বাংলাদেশে আমরা সেটা কেন পাচ্ছি না। তো এখন যেগুলো আছে, যেই জিনিসগুলো আমরা লক্ষ্য করছি সেখানে ধরেন ডিফেন্সের ব্যাপারে মিলিটারি স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, রিসার্চ এক্সচেঞ্জ, এগুলো কিন্তু এখনো চলমান, এমন না যে নেই। সেই জিনিসগুলোকে ফর্মালাইজ করা হচ্ছে, জিনিসগুলোকে আরও হয়তো ব্যাপক আকারে করা হবে, সেটা একটা হতে পারে। তারপরে যে জায়গাটাতে আসছে এই ডিফেন্সের ব্যাপারে, সেখানে ইস্যুটা আসছে যে ওরা আমাদেরকে ধরেন 5 বিলিয়ন কত ছিল, 4.5 বিলিয়ন লাইন অফ ক্রেডিট দেবে, তার অতিরিক্ত মানে 500 মিলিয়ন বা হাফ বিলিয়ন সেটা দিয়ে আমরা অস্ত্র ক্রয় করার ব্যাপারটা আছে। সেইটা মানে ঠিক এই মুহূর্তে আমরা তো ধরেন আমরা চায়না থেকে অস্ত্র ক্রয় করি সাধারণত। আমাদের কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, আমাদের চীনের সাথেও এই ধরনের একটা চুক্তি আছে, 2002 সালে এটা করা হয়েছিল। আমাদের রাশিয়ার সাথেও কিন্তু আছে। সো ভারতের সাথে ব্যাপারটা হলো কি, প্রশ্নটা কোন জায়গাগুলোতে উঠছে সেটা হলো যে ঠিক এই সময় কেন আমাদের প্রয়োজন হলো এই ধরনের একটা চুক্তি করা। কারণ এই সময় তো যদি একটু কাছে যাই, সেলিমুল্লাহর কাছে যাই আমরা, যদি ভারত চায়নার সাথে থাকতে পারে, রাশিয়ার সাথে থাকতে পারে, তাহলে ভারতের সাথে এই চুক্তি নিয়ে এত সমালোচনা বলছিলেন, ওনাকে বলতে কেন হবে না, আমরা ভারতের সাথে চুক্তি থাকতে পারে, কিন্তু উনি একটা অন্য পয়েন্ট বানাচ্ছে, আমি শুনতে আগ্রহী। না, আমি বলছি ভারতের সাথে হতে পারে সে কথাটাতে আমি যাচ্ছি না। আমার কথা ছিল যে সাধারণত আমরা দেখি যে প্রতিবেশী দেশগুলোর থেকে একই ধরনের অস্ত্র দুটো প্রতিবেশী দেশ ব্যবহার করে না, এটা সাধারণত। এ ধরনের কোনো আন্তর্জাতিক আইন নেই বা কোনো নিয়ম নেই বা একটা কনভেনশন বা একটা রেওয়াজ থাকে না, উনি শব্দটা ব্যবহার করেছেন, সেই কাস্টম থাকে, মানে সেই হিসাবে আমরা দেখি যে নেইবারিং কান্ট্রিজরা সাধারণত এক ধরনের অস্ত্র ব্যবহার করে না। এবং যেটা মিলিটারি অ্যানালিস্টরাও বলে থাকেন যে একটা ওয়েপন্সের একটা টেকনোলজি থাকে, এবং চায়নার মানে ধরেন অস্ত্র অনেক অভ্যস্ততা থাকে, এবং চায়নার যেটা অস্ত্র সেটা অনেক উন্নত মানের। সো আমরা সবসময় চাই যে মানে এটা ধরেন আমরা স্ট্র্যাটেজিক স্টাডিজে যা পড়েছি, আমরা যা দেখে এসেছি যে আমরা প্রতিবেশীর সাথে ঠিক এই ধরনের ইয়েতে যেতে চাই না, যে ওদের থেকে অস্ত্রটা কেনা, সেই ব্যাপারটা ইস্যুটা। কিন্তু আবারও আমি ওই জায়গাটাতে আসবো যে কেন এই সময় পার্টিকুলারলি এই মানে এই ধরনের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের আসতে হলো। সেটা মানে যেটা মনে হচ্ছে যে চীনকে, ভারতের যে একটা কনসার্ন আছে চীনকে নিয়ে, তাদের একটা সিকিউরিটি কনসার্ন আছে, সেটাকেই অ্যাড্রেস করার জন্য এই জিনিসটা হয়েছে। এবং ভারত, আপনি একটু লক্ষ্য করেন, যখন চীনের সাথে আমাদের চুক্তি হয়েছিল, অনেকগুলো চুক্তি হয়েছিল, তখন আমরা এটাকে বলা হয়েছিল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এখন বলা হচ্ছে ইন্ডিয়ার সাথে যেটা হয়েছে সেটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ থেকেও উপরে। সো কিন্তু বিশ্বায়নের যুগে না ঠিক এই ধরনের ফরেন পলিসি পারসিউ করা হয় না, যেখানে আপনি একটা রাষ্ট্রকে ব্যালেন্স করার জন্য আরেকটা রাষ্ট্রের সাথে চুক্তি করেন, তা কিন্তু হয় না। এবং ভারতের সাথে কিন্তু চীনের যদি সম্পর্ক দেখেন, সেগুলো কিন্তু প্যারালাল চলছে, তাদের সিকিউরিটি কনসার্নস আছে, কিন্তু ভারত এবং চীন হলো ভারতের
লার্জেস্ট ট্রেডিং পার্টনার, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো ওই জায়গাটায় আমি মনে করি, যখন আমি বললাম যে আমরা তো দিয়েছি ভারতের অনেক সিকিউরিটি কনসার্নস আমরা অ্যাড্রেস করেছি, এটা কিন্তু এখানে বাংলাদেশের যে কোনো লাভ হয়েছে তা আমি বলবো না, কারণ বাংলাদেশের অলরেডি যে জিনিসগুলো এমইউতে মেইন জিনিসগুলো আসছে সহযোগিতার, এগুলো ছিল, এগুলোকে আমরা ফর্মালাইজ করেছি। বাট ওই যে সিকিউরিটি কনসার্নটা, যে অস্ত্রের ব্যাপারটা একটা ফর্মাল একটা চুক্তির মধ্যে নিয়ে আসা, একটা পার্টনারশিপের ব্যাপার, সেগুলোকে আমরা অ্যাড্রেস করেছি। সেই জায়গাটায় তো আমরা আশা করেছিলাম যে ভারত আমাদের সিকিউরিটি কনসার্নটাকেও অ্যাড্রেস করবে, এবং আমরা দেখেছি যে আমরা নর্থ ইস্ট ইন্ডিয়ার ব্যাপারেও কিন্তু ভারতের প্রত্যেকটা সিকিউরিটি কনসার্ন অ্যাড্রেস করেছে। জি, ডক্টর সলিমুল্লাহ খান কিছু বলবেন নাকি? আমার মনে হয় একটা জিনিস আমাদের প্রথমেই একটা জিনিসের কদর করা উচিত। ভারত চাপ দিচ্ছিল বাংলাদেশের উপর যে একটা প্রতিরক্ষা চুক্তি বা ওই পর্যায়ের একটা চুক্তি করা, তো বাংলাদেশের সরকারকে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে সেটা না করে এই সমঝোতাগুলি করা। কিন্তু তারপরে এই সমঝোতাগুলির মধ্যে চাপটা আছে, চাপের চিহ্নটা আছে যে প্রতিরক্ষা সহযোগিতা, বিশেষ করে পার্সোনাল ট্রেনিং, ইকুইপমেন্ট, এমনকি বাংলাদেশ জাতিসংঘে যে সমস্ত মিশন পাঠায় সেখানে যে ইকুইপমেন্ট তারা নেবে, এগুলি কেনার জন্য বলা হচ্ছে যে এই 500 মিলিয়ন বা আধা বিলিয়নের কোনো বাধ্যবাধকতা নেই যে ভারত থেকে কিনতে হবে, কিন্তু আমরা জানি বাস্তব ক্ষেত্রে কি হয়। তো সেই জন্য এইটা এক ধরনের বলা যেতে পারে ভারতের যেটাকে বলা হয় এক ধরনের চাপ। কিন্তু আমি একটা পিছন থেকেই বলি, বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন ভারতের দুজন স্ট্র্যাটেজিক থিঙ্কার, একজনের নাম ছিল সুব্রাহ্মণ্যম হবে আর কি বাংলা উচ্চারণগুলো, আরেকজন হচ্ছে মোহাম্মদ আইয়ুব। তারা খুব ঘন ঘন তখন প্রবন্ধ লিখতেন। তারা 72 সনের মে মাসের দিকে লিখছে বাংলাদেশে একটা বড় সেনাবাহিনীর দরকার নেই। তারা লিখছিল 20,000-এর স্ট্রং একটা জাতীয় রক্ষী বাহিনী থাকলেই হবে, নামটা ব্যবহার করছে এভাবেই, একটা ন্যাশনাল গার্ড থাকলেই হবে। তো এই জন্য বলছি এটা ছিল ভুল চিন্তা। আমি একটা কথা আমরা মাঝে মাঝে মনে করি, ভারতের জনসংখ্যা বেশি আমাদের চাইতে, ভারতের পণ্ডিতেরা আমাদের চেয়ে বেশি জানেন, সব বিষয়ে আমরা মনে করি ভারতীয়রা নির্ভুল চিন্তা করেন, কিন্তু ইতিহাস সেটা প্রমাণ করেনি। ভারতীয়রা মাঝে মাঝে ভুল চিন্তা করতে পারেন। আমাদের কাছে তাদের শেখার না থাকুক, তাদের চীনের কাছে শেখার আছে। তারা চীনের প্রতিদ্বন্দ্বী হওয়ার যদি চেষ্টা করে তারা ভুল করবে। তাদের বোঝা উচিত এই জিনিসটা তারা চীনের সাথে পারে না বলেই চীনের কাছে তারা নতি স্বীকার করে। আমাদের বাংলা একটা কথা আছে না, শক্তের ভক্ত নরমের জম। এখন আমাদের আর কি চয়েস আছে? তিস্তার পানি যদি আমাদের তারা না দেয় আমরা কি করতে পারি? তারা জানে আবেদন নিবেদন করা ছাড়া জন্য আমাদের কোনো পথ নেই, আমরা তো এনফোর্স করতে পারি না। বলছি আর কি, তারা মনে করছে বাংলাদেশকে তারা যে উপেক্ষা করছে এই উপেক্ষা তারা চীনকে করতে পারবে না। আমি উদাহরণ দিচ্ছি, তাদের লাদাখ সীমান্তে চীন বহু জায়গা অক্ষ চীন দখল করে রেখেছে, তাদের কিছু বলবার নেই। এবং পূর্ব সীমান্তেও চীন ইচ্ছা করে তাদের প্রায় আসাম পর্যন্ত চলে এসেছিল 62 সনে, তারা ইচ্ছা করে ফিরে গেছে। ব্যাপারটা না, পৃথিবী অনেক বদলে যাচ্ছে, প্রত্যেকেরই বোঝা উচিত অবস্থা কোথায়। এই যে বাংলাদেশের কোনো চয়েস নাই, আপনার প্রতিবেশী আপনি নিজে নির্বাচন করেন না, ভালোর জন্য হোক মন্দের জন্য হোক ভারতের সাথে আমাদের বেশি সম্পর্ক, এটা চীনও বোঝে। চীন যদি না বোঝে তাহলে বলে চীনরা সারা পৃথিবীতে নেতৃত্ব করতে পারবে না। চীন অত গর্দভ নয় যে তারা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে ঈর্ষা করবে, কিন্তু চীনের যেটা স্ট্র্যাটেজিক স্বার্থ সেটা তারা চায়। যেমন বাংলাদেশের ধরুন, তারা সোনাদিয়াতে সমুদ্র গভীর বন্দর করতে চেয়েছিল, সেটা ভারতের আপত্তি বা যে কোনো কারণে হোক চীনও সেটা মেনে নিয়েছে, বাংলাদেশ সরকার এটা পায়রাতে নিয়ে গেছে, এরকম অনেকগুলো ব্যাপার আছে। এবং শ্রীলঙ্কাতেও যে এটিগুলো হামান্ততায় যে চীনারা যে বন্দর সুবিধা পেয়েছিল তারা পাকিস্তানেও পাচ্ছে। মানে চীনের এখন চীন জিবুতিতে তাদের সামরিক ঘাঁটি করছে, নৌ ঘাঁটি করছে। এখন আরব সাগরের আরো দক্ষিণে তারা কি করছে, চীন এবং ভারত মিলেই জলদস্যুদের মোকাবেলা করছে। এটা করতে হয়, এটাই তো হচ্ছে অ্যালার্টনেস বাস্তবের। তো বাংলাদেশের ব্যাপারে এত চাপ দেওয়ার কোনো, এইখানে আমি বলছি বাংলাদেশের উচিত, বাংলাদেশকে ছোট হতে পারি আমরা, আমাদের তো মর্যাদা আমরা হানি করতে পারি না। বাংলাদেশ যদি ভারতের কাছে কোনো সুবিধা চাইতো তাহলে আমরা বলতাম যে বাংলাদেশ অন্যায় করছে। আমরা তো সুবিধা চাইছি না, আমরা যেটা আমাদের ন্যায্য প্রাপ্য, একটা আন্তর্জাতিক আইন আছে। পৃথিবীতে যদি আইনের শাসন একেবারেই বিলুপ্ত হয়ে যায় তাহলে স্বতন্ত্র কথা, তখন তো হবে ওয়ার অফ অল এগেনস্ট অল। আমরা তখন সবার বিরুদ্ধে সবার যুদ্ধ চাই না, আমরা আমাদের পরিবেশ শান্ত রাখতে চাই। এবং এইখন বলা যাচ্ছে কি, এই প্রকৃতির আগে যেটাকে বলে এখন স্ক্যারসিটি এবং সিকিউরিটি পরস্পরের সাথে যুক্ত। পানি ভারতেও লাগছে, আমাদেরও লাগছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, আমরা গঙ্গার পানি চুক্তি যেটা করেছি, আমি মনে করি যেটা বাংলাদেশের বিরুদ্ধে অন্যায় হয়েছে এবং এখানে একটা কার্যকরী মনিটরিংও করা হয় না। কিন্তু তর্কটা ছিল তিস্তার পানি বাংলাদেশ 50 পাবে, ভারত 50 পাবে, না বাংলাদেশ 55 পাবে, ভারত 45 পাবে, সেই টাইপের একটা কথা ছিল। এখন বাংলাদেশ তারা জিরো, কোনো পানি দিচ্ছে না। এইটা হচ্ছে
অত্যন্ত আমি বলবো অহমিকা এবং অতি দর্পে হত লঙ্কা বলে একটা পুরনো বাংলা প্রবাদ আছে। অর্থাৎ লঙ্কাও হত হয়েছিল, একটু বেশি অহংকার করেছিল বলেই। আমার মনে হয় এই অহংকার করাটা ঠিক হবে না। ভারতের মধ্যে আমি এখনো মনে করি সেখানে জ্ঞানী, গুণী, মনীষী এবং যাকে বলা হয় দূরদর্শী মানুষ এখনো আছেন। আচ্ছা, তিস্তা নিয়ে কি কোনো রাজনীতি হচ্ছে? দুই দেশের রাজনীতিতে তিস্তার কোনো থাকবে কিনা, ভূমিকা থাকবে কিনা? পাক্কা রাজনীতি। অর্থাৎ মমতা যখন প্রথম ক্ষমতা এসেছিল তখন তার দাবি ছিল যে কি তিস্তার পানি যদি আমি দিতে না পারি তাহলে তো পশ্চিমবঙ্গে আমি ক্ষমতা থাকতে পারবো না। এইটাকে আমি বলছিলাম পপুলিজম। কিন্তু তাকে জানতে হবে প্রতিবেশীর বাড়ি থেকে গরু লুট করে নিয়ে গিয়ে যদি আপনি নিজের কানে গরুর মেলা করেন তাতে আপনার জনপ্রিয়তা বাড়বে, কিন্তু সেটা কি ন্যায্য কাজ হবে? এটা হচ্ছে সেই ধরনের ডাকাতি। আচ্ছা, আমরা একদম শেষ দিকে আছি। আমি একটা শব্দ ব্যবহার করে শেষ করি, এইটাকে বলে পানি ডাকাতি, ওয়াটার রবারি, হোয়াট ইজ ডুইং। আচ্ছা, আমরা একেবারে শেষ প্রশ্নে করি যাই। সেটা হচ্ছে যে এই যে মোদি বললেন যে দুই সরকারের আমলেই হবে, এটা কি এমন কোনো কিছু কিনা যে একেবারে নির্বাচনের আগের দিকে অর্থাৎ পরের বছরের দিকে এই তিস্তা চুক্তিটা হওয়ার সম্ভাবনা আছে এবং তারা কোনো কিছু অর্জন করতে পারে? দেখুন, এটা না স্পেকুলেট করাটা খুবই ডিফিকাল্ট। হতে পারে যে সে ঠিক শেষের দিকেই হতে পারে, কিন্তু এখানে যে জিনিসটা আমাদের লক্ষ্য করার ব্যাপার, আমি প্রথমেই কথাটা তুলেছিলাম যে আমাদের একটা কালেকটিভ মেমোরি আছে, হ্যাঁ, যার জন্য ভারতের সাথে প্রত্যেকটা ইস্যু এত ইমোশনাল হয়ে যায়। আপনি তো ওনাকে প্রশ্ন করেছিলেন যে চীনের সাথেও তো আমাদের ধরনের এগ্রিমেন্ট আছে, রাশিয়ার সাথে আছে, ভারতের সাথে হলে আপত্তি কি? মানে ইট ইজ অ্যান আইরনি অফ হিস্ট্রি কিংবা প্যারাডক্স অফ হিস্ট্রি, যে যেই চীন আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই চীনের ব্যাপারে আমাদের আপত্তি নেই, এখানে আমাদের আপত্তি আছে। কারণ আমাদের অনেকগুলো অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট সে আমরা কবেই সই করে সব কিছু করে ফেলেছিলাম, ভারতের জন্য এত দেরিতে ইমপ্লিমেন্টেড হলো। সো এটা আপনি যদি বলেন যে শেষ মুহূর্তে বা লাস্ট ইয়ারে যদি হয়, সেটা আমার মনে হয় না যে এটা দিয়ে ভারতও কোনোভাবে লাভবান হবে, বা বাংলাদেশেও আপনি যে দিকে ইঙ্গিত করছেন যে এটা কি রেজিম, একটা পার্টিকুলার সরকার বা দলকে কোনোভাবে এটা করবে কিনা, বেনিফিট করবে, তা কিন্তু না। কারণ মানুষ নিজের এক ধরনের হিসাব নিকাশ করে নেয়। এবং জিনিসটা হয়েছে কি, আমরা এত সাফার করেছি, এই যে ধরেন ভারতের প্রতি যে আমাদের একটা আস্থার অভাব ছিল, সেই যেটাকে আমি ট্রাস্ট ডেফিসিট বলি, সেই ট্রাস্ট ডেফিসিটটা আরো রয়ে গেল এবং আরো বেশি, এবং মমতা ব্যানার্জি এই প্রস্তাবের ফলে সেটা আরো অন্য দিকে নিয়ে নিল। ডক্টর সলিমুল্লাহ খান, আমি যে প্রশ্নটি করেছিলাম যে এটা দিয়ে কোনো রাজনীতি দুই সরকারের একটা রাজনৈতিক ব্যাপার আছে এখানে। ভারত বাংলাদেশ সরকারের যেমন ব্যাপার আছে, দুই দেশে এটাকে স্থানীয় রাজনীতিও আছে। অর্থাৎ নদীর থেকে আমি সুবিধা আনতে পেরেছি। যেমন ধরেন আমরা আন্তর্জাতিক বিচারালয়ে সমুদ্র সীমার ক্ষেত্রে কিছু কিছু আমাদের ন্যায্য অধিকার লাভ করেছি, সবটুকু লাভ না করে সেটাকে বর্তমান সরকারের প্রতিনিধিরা এভাবে প্রচার করছিল সমুদ্র বিজয়, মানে এটা রাজনৈতিক ব্যবহার করা। এখন তিস্তার কিছুদিন পর তিস্তা বিজয় বলবে যদি কোনো একটা চুক্তি করতে পারে। এখন সরকারের কণ্ঠস্বর একটু অবদমিত বা একটা প্রশমিত আছে, যেহেতু তারা সেরকম কিছু বলতে পারছে না। আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। মোদি যে আশ্বাসটা দিয়েছে সেই আশ্বাসের মধ্যে কোনো কিছু খুঁজে পাওয়া যায় কিনা যে এই দুই সরকারের মেয়াদেই হবে? আমি বলছি কি, আপনার যেহেতু দূরবীন আছে আপনি দেখতে পাচ্ছেন, আমার তো সাধারণ চশমা, আমি অত দূরে দেখতে পাচ্ছি না। আমি মনে করি যে যেমন ধরেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট আমরা কখন হবে, মানে আগে নীতিগতভাবে দুই সরকার করেছিল, কিন্তু এটা রেটিফিকেশনের জন্য দেরি হচ্ছিল, এটা হয়েছে। কাজে আমরা দীর্ঘমেয়াদে এটা হওয়ার পক্ষপাত এবং হবে, কিন্তু এই দুই সরকারের আমলেই হবে কিনা এই ব্যাপারে কোনো লক্ষণ যতক্ষণ পর্যন্ত আমরা না দেখি আমি বলতে পারি না। কিন্তু বর্তমানে যে দিল্লিতে যে খেলাটা আমরা দেখলাম, যেটাকে আমি যাত্রার সাথে তুলনা করি, এটা আগে হয়তো ছবি পাশাপাশি দেখেছেন, আমি মনে করি এই দেখানেপনাটাই। যেমন ধরেন মোদি যেটা করলেন, আমি শেষ করি, এই যে মোদি প্রটোকল ভেঙে দেখা করতে গেল, মোদি প্রটোকল ভাঙার দরকার হলো কেন? তার আগেই প্রটোকল করা উচিত ছিল। প্রধানমন্ত্রীকে যদি সত্যি মর্যাদা দেন, সেই চমক ছিল। আচ্ছা, আমি বলি উনি এটা চীনের সাথে বেলায়ও করেছেন, আমেরিকার সময় করেছেন, এটা হচ্ছে নতুন স্টাইলের লিডারশিপ, ওনার লিডারশিপ, এটা ওনার স্টাইল। এইটাকে আপনি একটা বলতে পারেন অ্যাক্সিডেন্ট। আমি নিয়ম বলবো এটাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবিতা লেখেন কিনা আমি জানি না, তিনি যে কবিতা বোঝেন তার একটা প্রমাণ পেলাম। তার প্রবন্ধের নাম হিসেবে তিনি যেটা দিয়েছেন, হিন্দুতে ছাপা হয়েছে যেটা, যে বন্ধুত্ব হচ্ছে একটি বহতা নদীর ন্যায়।
অক্টোবীয় পাজের এই কথার মধ্যে একটা কবিত্বও আছে, একটা সত্য আছে। বিপরীত সত্যটা হাসিনা ভেবে করেছেন কিনা আমি জানি না, যদি করে থাকেন খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন যে এই নদীতে যদি বাঁধ দেওয়া হয় তাহলে বন্ধুত্বের উচ্ছেদ হয়। জি, আমার মনে হয় আমরা এখানেই শেষ করি। আপনাদের দুজনকে ধন্যবাদ, ডক্টর আমেনা মহসিন এবং ডক্টর সলিমুল্লাহ খান। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।